আমরা যদিও উল্টাভাবে বলে দিই ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো আমার ইউনূস সাহেবকে লাগে না। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই। এটা তো তুমি আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম। অতীতে যেটা দেখছিলাম যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয় সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে, ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইল আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। কে অবহেনা রাজ্জাকি, যদি আপনি কি দেখছেন আসলে গণভোট জলে বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, এবং সেই সাথে জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে, যে একই দিনে সংসদ শপথ, সংসদ হিসেবে শপথ, আবার যে সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিয়ে, এটা জামায়াত এনসিপি কে ফাঁদে ফেলা হয়েছে কিনা, বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়ে কি জানতেন না? দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনার ফাদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় তখন কাউকে আর লাগে না তার জন্য। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। কোনো কারণে যদি দরকার না থাকে তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা চাপ, একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার। সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে দিই ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্না ভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্বাচন কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শেষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাচ্ছেন না, চাইনি। সেটা আমি জানি না, উনি বলছেন যেটা। ওই আর কি আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি, আপনি যেটা আপনি বাস্তবতা জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা কি, আপনি তো ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে বলছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার জানা দরকার। কেন বলবেন না? বাস্তবতা জায়গা আমি তো আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই দুইটা এই গণভোটটা করার জন্য। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা, যখন জিনিসটা বানানো হয়ে গেল
তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা ফলটা হয়ে গেছে, এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই, ওই আইনটা তো এরপরে আর দরকার নাই আমার। তাই যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই, এটা তো তুমি আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক, রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর এই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? তা বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মকুফ হবে না, এটা তো আইনের ফসল। সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি, এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর, এটা দিয়ে আমি তো সেকেন্ড গণভোট করবো না, 2 জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিছিল। কোন আইনটা স্পেসিফিক, আপনি কোনটা কথা বলছেন? এই যে 2টা অধ্যাদেশ যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে, যেটা এই যে গণভোট এবং জুলাই সনদে, তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর, এমন তো না যে আমার গণভোট পেন্ডিং হয়েছে, হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যে আইনটার কার্যকারিতা শেষ, যে আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসা যায়? কি আসা যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন, গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা বিষয় ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সবকিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে হা বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না, এই কারণে পাবেন না ওই আইনটা অকার্যকর হয়ে গেছে। আইনটার যে অ্যাকশন, সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে তুলা দিয়ে সুতো বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয়, বা স্পিনিং মিল, তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। তো এই আইনটা কিন্তু যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয় তাহলে নির্বাচনটা কি হবে? গণভোট অবৈধ প্রশ্নই তো ওঠে না, আপনি তো আইন যদি হতো বলছি। এখন এটা হলো আপনি যদি আদালতে নিলেন, যেমন এই যে রুলটা আনছে, রুল আনলে কি করবেন? এখন আপনি বলতে পারেন পার্লামেন্টে এটা বিচারাধীন হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলতে পারবেন। কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা আদালত এন্টারটেইন করুক আর যাই করুক না কেন, যে আইনটাতে চ্যালেঞ্জ করছেন আপনি, সেই আইনটা দিয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিছি। সেই প্রোডাক্টটা যখন নিয়ে নিছি, ওই আইনটা আর অকার্যকর। কারণ যেটা আপনি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য একটা আইন করলেন, সেটা পেয়ে গেছেন, এখন এই আইনটা অকার্যকর। এখন আসেন আদালতে গেলে, এখন যে এই যে গেছে, এটা যদি আমরা মনে করি আজকে এমন কিছু হয়, তাহলে কিন্তু আমরা অতীতে যেটা দেখছিলাম যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয়, সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে, ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইলো আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। পাশাপাশি আপনি যদি এইদিকে আসেন, সংসদটা কিরকম?
কালকে যদি আদালত বইলে দেয় যে ওই আইনটা অবৈধ, গণভোটটা অবৈধ, ফর এক্সাম্পল তর্কের খাতিরে বলতেছি, কিন্তু সংসদ যদি বলে না আমরা গণভোটের আলোকে সংস্কার করব, আদালতের কিছুই করার নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম, সংসদের। কিন্তু এই যে গণভোট যেটা আসছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা জনরায়। এবং জনরায়তে আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদেরই প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি এটাকে ভোট জয়যুক্ত করার জন্য। সুতরাং এটা আপনি এই আর মাঠে নিতে পারবেন না। এবং এই রাজনৈতিক বিষয়টা আদালত এন্টারটেইন করছে, আদালতকে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আদালত এটা এন্টারটেইন না করে পার্লামেন্টের উপরে ছেড়ে দিলে পারতো। তারপরে যেহেতু আদালতে গেছে, এতে বোঝা যায় যে আদালত যদি ফাইনালি এমন কিছু করে যে গণভোট বাতিল বা ওই আইনটা অবৈধ হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে এই যে যারা আজকে আদালতে নিছেন তারা চিন্তা করছেন যে আমরা আমরা নির্বাচনের পরে যাব, তখন আমাদের ইনফ্লুয়েন্স থাকবে। তা না হলে আপনি যৌক্তিকভাবে গেলে আগেই যাওয়ার কথা ছিল, ওই আইনটার অ্যাকশন হওয়ার আগে। আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না, ধন্যবাদ। এবং এই আইনটা অকার্যকর হয়ে গেছে এমনি। আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।